সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1495তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ সোনা মিয়ার জীবনের আজ থেকে বহু বৎসর আগে ঘটে যাওয়া হৃদয় স্পর্শ করার মতো এক ভয়ানক বাস্তব ঘটনা। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সোনার কলসির লোভে দিঘিতে ডুবিয়ে মারলেন স্ত্রী সন্তানকে। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার সোনা মিয়া, যিনি সেই এলাকাতে অনেক পরিচিত একজন মানুষ। তার জীবনে তিনি এমনই এক নেককার ঘটনা ঘটিয়েছেন লোভের বশবর্তী হয়ে, তা শুনলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমাদের এই পৃথিবীটা সত্যিই বড় বিচিত্র রকম। দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের কল্পনাকেও হার মানায়। যেমন গতকালকে আমি শুনেছিলাম আমাদের কুমিল্লাতে নাকি এক মসজিদ রয়েছে যার নাম হচ্ছে নটি বিবির মসজিদ। নটি মানে বলতে গেলে বেশ্যা। আমাদের কুমিল্লার ভাষায় বলে নটি, আর খারাপ ভাষায় যাদেরকে প্রস্টিটিউট খারাপ বা বেশ্যা এই নামে ডাকা হয়, ওই নামেরই এক মসজিদ রয়েছে কুমিল্লাতে, যা 500 বছরের পুরনো। শুনে অবাক হয়ে সেই মসজিদ দেখতে গেলাম এবং সেই মসজিদের ইতিহাস শুনে আমার চোখে পানি এসে গেল। সারাদিন রোজা রেখেছিলাম, কিন্তু যখনই মসজিদের কথা চিন্তা করি তখনই যেন হৃদয়টা ফেটে যায়। একটা মানুষ ভালো হতে গিয়েও সে জাহান্নামে চলে গেল। আমি আগামী দিন ওই ভিডিওটা আপলোড করব নটি বিবির মসজিদে। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। তোমার ট্রাভেলিং উইথ আপন চ্যানেল লিখলে আমার ওই ব্লগিং চ্যানেলটা আসবে। আগামী দিন আমি ওই ভিডিওটা আপলোড করবো। এবং আজকের গল্পের প্রসঙ্গে বলি, আজকের গল্পটা এইরকম একটা গল্প, মানুষ যে বলে লোভে পাপ পাপে মৃত্যু, এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই, আজ আধা পাগল আধা ভালো, জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা সোনা মিয়ার জীবনের গল্পটা আমার মুখে শুনে এবং গল্প শেষে আপনার মতো করে তাকে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোনা মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 4টা ভাই সহ বড় 2টা বোন আর ছোট 1টা বোন। আমরা টোটাল 3 বোন 5 ভাই। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে, যে সময়তে কৃষি কাজে ছিল আমাদের রংপুরের মানুষের প্রধান পেশা। 99% মানুষ শুধুমাত্র কৃষিকাজের উপরেই নির্ভর ছিল। যাই হোক, ছোটোবেলায় ওই পরিবারে জন্মগ্রহণ করি এবং আস্তে আস্তে করে আমি বড় হতে থাকি। আমার জীবনে কোনো শিক্ষার কালি ছিল না, হাতে টিপসই দেওয়াই ছিল আমার শিক্ষার সর্বোচ্চ শিক্ষা। যাই হোক, এরকম করে আমি রংপুরের ওই অজপাড়া গায়ে আস্তে আস্তে করে বড় হচ্ছি। ছোটোবেলা থেকেই আমি একটু লুবি প্রকৃতির ছেলে ছিলাম। এটা আমার বাবা মা কেন জানি আমাকে বলতো, এবং আমার মা মাঝে মাঝে আমাকে এটাও বলতো যে সোনা মিয়া, তোর ওই লোভের কারণে না জানি তোকে শেষ বয়সে কোথায় গিয়ে দাঁড়াতে হয়। আমি লোভ সামলাতে পারতাম না। অন্যের গাছে একটা ফল ধরেছে, সেই ফলটা আমি কিভাবে নিয়ে আসব, আমার থেকেও লোভ জিনিসটা আমার কাছে খুব বেশি কাজ করতো। এই করতে করতে মোটামুটি আমি অনেকটাই বড় হয়ে যাই। ছোটোবেলা থেকে আমার ভাই বোনদের সবথেকে বেশি আমার দাদির সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। আর আমার দাদি ছিল আমাদের গ্রামের সবচেয়ে প্রাচীন বয়স্ক মহিলা। আমি দাদির সঙ্গে প্রতি রাতেই ঘুমাতাম। আমার যে ভাই বোনগুলো আছে তাদের মাঝে দাদি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আমাকে কাছে নিয়ে যাইতো, আমাকে খাবার দিত, পয়সা দিত। দাদির মুখে আমি শুনেছিলাম আমাদের গ্রামের পাশে একটা ছোট্ট টিলা আছে, টিলার চূড়ায় একটা দিঘি আছে যার নাম হচ্ছে কালী দিঘি। দাদির মুখে শুনেছিলাম ওই কালী দিঘিতে নাকি রয়েছে স্বর্ণের কলসি, এবং এই স্বর্ণের কলসি প্রতি পূর্ণিমা রাতের বেলায় এই স্বর্ণের কলসি দিঘির মাঝখান থেকে উপরের দিকে উঠে আসে, এবং যখনই অমাবস্যার রাত হয়, গুটগুটে অন্ধকার, সে রাতেও নাকি দিঘির মাঝখান থেকে এই সোনার কলসিটা উঠে প্রদীপ চড়ায়, যা চারদিকে হীরার মতো করে আলো ছড়ায়। এমনটাই আমার দাদির মুখে শুনেছিলাম। শুধু যে কথাটা আমার দাদি বলেছে তাও নয়, আমাদের গ্রামের প্রায় সব মানুষই এই কথাটা জানে।
কালা দিঘি নিয়ে রয়েছে অনেকের মনে অনেক ধরনের জল্পনা কল্পনা রয়েছে ইতিহাস। অনেকেই বলে কালা দিঘিতে গোসল করলে নাকি শরীরের চামড়া ফর্সা হয়, আবার এও বলে কালা দিঘিতে গোসল করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, আমি ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই কালা দিঘিতে গোসল করার জন্য দূর দূরান্ত থেকে কুমারী মেয়েদেরকে নিয়ে আসা হতো। কথিত আছে যদি কোনো মেয়ের বিয়ে না হয় তাহলে যদি কালা দিঘির পানিতে গোসল করানো যায়, কালো দিঘির পানিতে গোসল করানো গেলে সেই মেয়ের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। কালা দিঘির পানি যার শরীরে লাগবে তার শরীরটাই যেন সোনা হয়ে যাবে। এমনটাই আমাদের গ্রামের মানুষসহ আশেপাশের গ্রাম মানুষের মুখে শুনতে পেতাম। এই কথাগুলো শুনতে শুনতেই না আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। দিনের একটা অংশ আমি তখন ওই কালা দিঘির পাড়ে কাটিয়ে দিতাম। যখনই ধরেন মন খারাপ লাগতো, ভালো লাগতো না, একটু অস্থিরতা লাগতো, আমি তখনই কালো দিঘির পাড়ে গিয়ে বসে থাকতাম। এবং কালো দিঘির পাড়টা এরকম একটা জায়গা ছিল ভাই, আমি জানি না আমি বললে আপনি বিশ্বাস করবেন কিনা, যখন ধরেন চারদিকে প্রখর পরিমাণের রোদ, এক ফোঁটা বাতাস নেই, রোদে গরমে মানুষ অসহ্য হয়ে যাচ্ছে, ওই সময়টাতে আপনি যদি কালা দিঘির পানির পাড়ে গিয়ে কালা দিঘির পাড়ে গিয়ে বসেন, মুহূর্তে মনে হবে যেন আপনার শরীরে এসি লাগিয়ে দেওয়া হয়েছে। একদম শরীরটা শীতল ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে যেন মনটাও। আর কালা দিঘির পানি গরমকালে, যখন গরমের সময় থাকে তখন থাকে বরফের মতো ঠান্ডা, আর ঠান্ডার সময় থাকে একেবারেই গরম। যার জন্য আমি এও দেখেছি দূর দূরান্ত থেকে মানুষজন বোতলে করে কালা দিঘির পানি নিয়ে যেত, এবং যত ধরনের জাদু টোনা বা ভয়ানক ধরনের কাজ করা হতো এই সবই কালা দিঘির পানি দিয়ে করা হতো। কালা দিঘির পানি দিয়ে বান মারা হতো এবং বান ছুটানো হতো। একটা সময় এও দেখতাম যে শিং মাছের গলার মধ্যে বিভিন্ন ধরনের তাবিজ পেঁচিয়ে মানুষজন এই কালা দিঘির পানিতে ছেড়ে দিত। তো একটা সময় এটা করলেও আমি মোটামুটি যখন বড় হই তখন থেকে অনেকে একটু সচেতন হয়ে যায়। তখন থেকে আর সচরাচর এই কালা দিঘির পানিতে যে কাউকে নামতে দেওয়া হয় না, এবং মানুষ কালা দিঘির পানিতে কোনো কিছু দিতে চাইলেও গ্রামবাসী তখন বাধা দিত। এই করে করে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটা বলতে গেলে ঠিক সম্পূর্ণ বড়ই হয়ে যায়। আমার বয়স তখন প্রায় 18 বা 20 বৎসরের কাছাকাছি। ওই বয়সে আমি তখন টাগরা জওয়ান। আমি কোনোদিনও এই কালা দিঘির পানিতে ওই সোনার কলসি দেখিনি, বা আমি কখনোই এই দৃশ্য দেখিনি, কিন্তু আমার দাদি দাদা গ্রামের সবার মুখে এই গল্প শুনতে শুনতে আমি বড় হই। আমার ভিতরে একটা লোভ কাজ করে, যে করেই হোক এই কালা দিঘির পানিতে যে সোনার কলসি আছে এই সোনার কলসি আমি নিয়ে যাব, এবং সোনার কলসি যদি আমি পাই, সোনার কলসির ভিতরে থাকা স্বর্ণ বিক্রি করে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব। এই জন্য আমি এই কালা দিঘির পানির পাড়েই, মানে কালা দিঘির পাড়েই সবসময় বসে থাকতাম। আমি অনেক হুজুরদের কাছে যাইতাম, অনেক তান্ত্রিকের কাছে যাইতাম, এবং তাদেরকে গিয়ে আমার মনের বাসনা বলতাম। যারা খারাপ তান্ত্রিক এরা আমাকে বলতো, বা খারাপ কবিরাজ তারা বলতো সাধনা করে যা, একদিন হয়তো পাবি। আবার অনেক হুজুররা বলতো এইটা লোভ, আর এই ধরনের লোভ করলে মানুষের মৃত্যু ঘটে, এই সমস্ত লোভ করা যাবে না, এই সমস্ত থেকে সরে আসো। কিন্তু যাই হোক, পাওয়া না পাওয়া চিন্তা ভাবনার মাঝে আমার তখন সময়গুলো কাটতেছিল। এমন করতে করতে আমাদের গ্রামেরই একজন লোক ছিল, উনি হিন্দু ধর্মাবলম্বী। উনি সবাইকে ওনাকে হরিদাস পাল বলে ডাকতেন। হরিদাস পাল ছিলেন আমাদের গ্রামের সবচেয়ে প্রাচীন একজন বৃদ্ধ। একদিন হলো কি, বিকালবেলা আমি এই কালীদিঘির পাড়ে বসে আছি। কালীদিঘির পাড়ে বসে আছি, এমন সময় হরিদাস পাল জানি কোত্থেকে আসছিল। তো উনি আবার একটু তন্ত্রমন্ত্র জানতেন, একটু মোটামুটি আধ্যাত্মিক টাইপের ক্ষমতা ওনার মাঝে ছিল। উনি আসার পর দেখলো যে আমি এখানে বসে আছি। হরিদাস পাল তখন আমার কাছে এসে বলল, সোনা মিয়া ভালো আছো? আমি বললাম জি কাকা ভালো আছি, আপনি ভালো আছেন? বলে হ্যাঁ। আমি বললাম, উনি আমাকে বলে যে সোনা মিয়া, বেশ কয়েকটা দিন ধরে আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখছি, তুমি এই দিঘির পাড়ে এসে চুপচাপ বসে থাকো, কেন জানি দিঘির পানির দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কি জানি কি চিন্তা করো, আমাকে কি তোমার চিন্তার বিষয়টা বলা যায়? হরিদাস যখন আমাকে এই কথাটা বলল, আমি ওনার মুখের দিকে তাকালাম, তাকিয়ে বললাম, আপনি তো জগৎ জননী, আপনি সব কিছুই বুঝেন, আমি কেন এই দিঘির পাড়ে এসে বসে থাকি তা কি আপনি জানেন না? উনি বলে হ্যাঁ জানি, তোমার মনে একটা কঠিন তাপস্যা আছে, আর এই তাপস্যা পূরণ করার জন্যই তুমি এখানে বসে আছো। তবে তা পূরণ করা এত সহজ নয়। তোমার মতো অনেক পুরুষ এই লোভের বশবর্তী হয়ে জীবন যৌবন সব হারিয়ে আজ রাস্তায় পাগল হয়ে ববু করে ঘুরে বেড়াচ্ছে। সোনা মিয়া, যে আগুন নিয়ে তুমি খেলতে নেমেছ, এটা সহজ কোনো কথা নয়।
এটা জন্ম মৃত্যু, লক্ষ্য নক্ষত্র আর এক কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বড়ই কঠিন। আমি তখন বললাম, দেখেন, আপনি যাই বলেন, যেটাই বলেন, আমার অনেক ইচ্ছা যেই কালা দিঘিতে যেই সোনার কলস আছে, এই সোনার কলস আমি নিয়ে যাব। হরিদাস পাল তখন আমার মাথায় হাত দিয়ে বলল, সোনা মিয়া, তোমার ভিতরে আমি এক অন্যরকম আগুন দেখতে পাচ্ছি। তুমি এই আগুনটা নিভিও না। আমি চেষ্টা করেছি সামান্য কথা দিয়ে তোমার আগুনটা নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু দেখলাম যে না, আমার কথায় তোমার বুকের আগুন নিভবে না। আমার বিশ্বাস তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবা, এবং যেটা 1000 বছর সাধনা করেও মানুষ অর্জন করতে পারেনি, সোনা মিয়া, তুমি সেটা খুব দ্রুতই পারবা। আচ্ছা, আমি যাই। আমি তখনই হরিদাস পালের হাত ধরে ফেললাম, ধরে বললাম, কাকা, গ্রামের লোকজন বলা বলি করে আপনার মাঝে অনেক ক্ষমতা আছে, আপনি অনেক পাওয়ারফুল একজন লোক, আপনি পারেন না এমন কোনো কাজ নাই। আসলে হরিদাস পাল আমার বাবার বয়সেরও অনেক অনেক বড় হবে, তো সবাই তাকে কাকাবাবু বলে ডাকে, মানে সবাই কাকাবাবুও বলে, তা আমরা ছোটো বড়ো যারা আছি সবাই তারা কাকাই বলি। তো আমি তখন বললাম যে সবাই বলে, কাকাবাবু, আপনার মাঝে অনেক পাওয়ার আছে, আপনার মাঝে অনেক ক্ষমতা আছে, এবং আপনি অনেক কিছু বুঝতে পারেন। আপনি আমাকে এমন কিছু পথ দিয়ে যান, এমন কিছু শিখিয়ে দেন, যেটার মাধ্যমে আমি সহজেই ওই কালীদিঘির সোনার কলসিটাকে আমার আয়ত্তে আনতে পারবো। উনি আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ওরকম কোনো কিছু দিতে পারবো না, আমার কাছে ওরকম দেওয়ার কিছুই নেই, তবে হ্যাঁ, আমার মন বলতেছে তুমি এটা পারবা। এই বলে হরিদাস পাল তখন এখান থেকে চলে গেল। মাগরিবের আজান দিয়ে দিবে, চারদিকটা আস্তে আস্তে করে অন্ধকার হয়ে আসতেছিল। আমার মনের ভিতরে তখন একটা প্রশ্ন জাগলো, হরিদাস পাল কি করে আমার ভিতরের কথাগুলো বলতে পারলো? উনি আমার হৃদয়ের কথাটা জানলো কেমন করে? ওনার তো এই কথাটা জানার কথা না। উনি কিভাবে জানলো যে আমার মনের ভিতরে এই ধরনের তাপস্যা আমি লালন করতেছি? না, আমি যদি হরিদাস পালকেই ধরতে পারি, তাহলে অবশ্যই আমি সহজেই ওই সোনার কলসি আমার আয়ত্তে আনতে পারবো। আর গ্রামের লোকেরাও বলা বলি করে, ওই সোনার কলসির ভাগ বাটোয়ারা নাকি ওই হরিদাস পালের মাধ্যমেই হবে। হরিদাস পাল নাকি এই জিন বা পরি বা এই সোনার কলসির নিয়ে তার সাথে অনেক সম্পর্ক আছে। যাই হোক, এর পরের দিনে আমি ওই হরিদাস পালের বাড়িতে আবারও গেলাম। হরিদাস পালের বাড়িতে গিয়ে বললাম, কাকাবাবু, আমার মন সইতেছে না, আমি কালকে রাতে ঘুমাতে পারি নাই। সারাটা রাত আমি চিন্তা করেছিলাম, আমি ছোটোবেলা থেকেই এই স্বপ্ন দেখে বড় হচ্ছি, আমি স্বপ্নের চূড়ায় পৌঁছানোর জন্য কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমার মন বলতেছে আপনি আমাকে সেই পথটা দেখিয়ে দিতে পারবেন, তাই তো আমি আবারও আপনার কাছে ছুটে আসছি। এবং উনি আমাকে সেদিনও প্রত্যাখ্যান করলো, বাট ওনার ওই প্রত্যাখ্যানের মাঝেও না একটা অন্যরকম রহস্য ছিল। এমন নয় যে রাগ করে ধমক দিয়ে আমাকে বিদায় করে দিচ্ছে, একটা মুচকে হাসি দিয়ে সুন্দর করে কথা বলে আমাকে বলে, এখান থেকে চলে যাও। তো আমি আর ওনার পিছু ছাড়লাম না, প্রতিটা মুহূর্তে মুহূর্তে ওনার পিছনে ঘুরতে থাকি। ওনার মন্দির আছে, মন্দিরে উনি কাঁসার ঘণ্টা বাজায়, পূজা দেয়, ওনার পিছনে গিয়ে বসে থাকতাম, ওনার সঙ্গে কথা বলতাম, এবং সারাক্ষণ ওনাকে সাহায্য সহযোগিতা করতাম। মাঝে মাঝে মন্দিরের সামনে চেয়ারের মধ্যে বসে থাকলে আমি গিয়ে ওনার আঙুলের মোটকা ফুটিয়ে দিতাম, মাথার চুল টেনে নিতাম, ঘাড় টিপে দিতাম, হাত পা টিপাটিপি করতাম। এতেই ওনার হৃদয়টা মোটামুটি অনেকটাই শীতল হয়ে যায়। তখন তিনি আমাকে বলে যে, দেখো, আমি ওইটা কাউকে দিতে পারবো না, ওইটা দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে তুমি আমাকে যেটা বলেছো ওইটা পাওয়ার একটা রাস্তা আমি তোমাকে বলে দিতে পারি। তুমি প্রতিদিন আমাকে একটা মন্ত্র শিখিয়ে দেয় উনি, যে এই মন্ত্রটা প্রতিদিন সূর্য উদয় হওয়ার, মানে সূর্য ডুবে যাওয়ার সময় মাগরিবের ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে দিঘির পাড়ে বসে তুমি এই মন্ত্রটা পাঠ করবা। এই মন্ত্রটা পাঠ করলে সম্ভবত দিঘিতে থাকা ওই সোনার কলসি তোমার সঙ্গে যোগাযোগ করবে। আমি বললাম, কাকাবাবু, এটা আপনি কেমন কথা বললেন? উনি বলে, হ্যাঁ, আমি যেটা বলেছি এটা আমি ঠিকই বলেছি। তুমি যদি আমার এই কথাটা মানতে পারো, তাহলে খুব কম সময়ের মধ্যে তুমি ওই সোনার কলসি তোমার আয়ত্তে আনতে পারবা। যাও বাবু, তুমি যাও। উনি আমাকে এই জিনিসটা, মন্ত্রটা, খুব ছোট একটা মন্ত্র, কয়েকবার বলাতে আমার প্রায় মুখস্থ হয়ে গেছে, এই মন্ত্রটা শিখিয়ে দিল। এবং দেওয়ার পরে যখনই মাগরিবের সময় হয়ে যায়, চারদিকটা অন্ধকার ঘিরে আসবে, ওই অবস্থায় আমি তখন দিঘির পূর্ব পারে বসে পশ্চিম দিকে মুখ করে উনি আমাকে যেমন করে বসতে বলে তেমন করে বসে আমি তখন এই দোয়াটা, মানে এই মন্ত্রটা পাঠ করতে থাকি। তো এরকম করে প্রায় প্রতিদিন আমি প্রতিনিয়তই করে যাচ্ছি। প্রায় 3 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমি কোনো রকমের আশার প্রদীপ পেলাম না। 3 মাস পরে হঠাৎ করে খবর পেলাম যে আমাদের ওই কাকাবাবু মারা গেছে।
হরিদাস পাল মারা গেছে এমন খবর আমি শুনতে পাই, এবং শুনতে পেয়ে তখন মনটা আরও ভেঙে যায় যে এত কিছু করলাম, হরিদাস পাল মারা গেল, এবং হরিদাস পাল যেই ওনাকে যে পোড়ানো হয় মানে দাহ করা হয়, আমি সেখানে উপস্থিত ছিলাম। এবং এর পরের বেলায় উনি যেদিন মারা গেল ওই দিন রাতের বেলায় এই হরিদাস পালকে আমি আবারও স্বপ্নে দেখলাম। এবং এটা ছিল আমার জীবনে খুব ভয়ঙ্কর একটা দিন, যে মানে ভয়ঙ্কর একটা রাত। হরিদাস পালকে আমি এক ভয়ানক চেহারার মধ্যেই দেখতে পেলাম। উনি আমাকে স্বপ্নদৃষ্ট হয়ে স্বপ্নে এসে আমাকে বলে যে, সোনা মিয়া, তুই হাল ছাড়িস না, তোরে আমার আরও কিছু বলে যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি বলতে পারিনি। তুই তোর চেষ্টা চালিয়ে যা, একদিন সোনার কলসি তোর আয়াত্তে ঠিকই আসবে। এইটা সোনামি আমাকে স্বপ্নে এসে বলে। আমি এটা আজও কাউকে বিশ্বাস করাতে পারি না। সোনামিয়ার যে বংশধর আছে এরাও এটা আমার এই কথাটা এখন আর বিশ্বাস করে না। যাই হোক, যদিও প্রথম দিকে ওরা সবাই বিশ্বাস করত। এই সোনামিয়া যখন আমাকে মরার পরেও স্বপ্নে সেই কথাটা বলে গেল, আমার ভিতর তখন ইচ্ছা উদ্দীপনাটা আরও বেশি বেড়ে গেল যে না, অবশ্যই এটার মধ্যে কিছু না কিছু একটা আছে, এবং সেটা আমি খুব কম সময়ের মধ্যে পাবো। যদি নাই পাবো তবে সোনামিয়া স্বপ্নে এসে এই হরিদাস পাল স্বপ্নে এসে কেন আমাকে এটা বলে গেল। আমি আবারও সে মন্ত্র পাঠ করতে থাকি, দিন রাত মিলিয়ে মন্ত্র পাঠ করতে থাকি। একদিন ইচ্ছা জাগলো যে আজকে সারা রাত আমি এখানে বসে থাকবো। ওই দিন মাঘী পূর্ণিমা ছিল, মানে পূর্ণিমা রাত ছিল। তো চিন্তা করলাম যে মন্ত্র পাঠ করার পরে আমি ওখানে বসে আছি। আপনার গ্রীষ্মের গরমের সময় ছিল, চারদিকে মোটামুটি খাকা গরম, আপনার একেবারে চন্দ্রটা মাথার উপরে একটা সূর্যের মতো করে জ্বলতেছিল। ওই মুহূর্তে আমি তখন দিঘির পাড়ে বসে আছি, হিমেল বাতাস এবং নিস্তব্ধ নীরব স্থানে আমার তখন আস্তে করে একটু তন্দ্রায় লেগে যায়, মানে ঘুম চলে আসে। আমি দিঘির পাড়ে তখন ঘাসের উপরে নিজের শরীরটা বিছিয়ে দিলাম, শান্তভাবে ঘুমিয়ে পড়লাম। এবং ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পেলাম। স্বপ্ন দেখলাম এমন, সোনার কলসিটা আস্তে আস্তে করে দিঘির মধ্য বরাবর থেকে উঠে আসলো। সোনার কলসির উপরে বসে আছে সাদা পোশাক পরিহিত একজন মহিলা, যার মাথার চুলগুলো বাতাসের সঙ্গে নড়তেছিল। অদ্ভুত চেহারার ওই মহিলা স্বপ্নে এসে আমাকে বলল, সোনা মিয়া, তুমি যদি আমার বংশের কাউকে তোমার ঘরের বউ বানাতে পারো, তবেই আমি আমার এই উপহারটা, আমার এই সোনার কলসি আমি তোমাকে উপহার দিব। সেই নারী আমাকে স্বপ্নদৃষ্ট হয়ে এটাও বললেন, আমার বংশের মানুষের কপালে দুটো শিং আছে, আমার বংশের মানুষের কপালে দুটো শিং আছে। আমার বংশের কাউকে যদি তুমি তোমার বউ বানাতে পারো, তোমার ওই স্বপ্ন আমি সার্থক করে দিব। এইটা বলার পরে আমার ঘুমটা তখন ভেঙে গেল, এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি হঠাৎ করে বসে দেখতেছি এটা যে স্বপ্ন নয়, সত্যি আপনি তার প্রমাণ পাবেন। আমি ঘুম থেকে উঠে দিঘির দিকে তাকিয়ে দেখতেছি, দিঘির মাঝখানটা বরাবর আপনি দেখবেন যে পুকুরের মাঝখানে যদি ডেল মারা হয় তাহলে দেখবেন যে পানিটা এরকম করে চারদিকে ছড়াচ্ছে, মানে পানিটা এরকম করে নড়তেছে। আমি শোয়া থেকে উঠে স্বপ্নটা দেখে ঘুম থেকে উঠে আমি দিঘির দিকে তাকিয়ে দেখতেছি দিঘির মাঝখানে সম্ভবত কিছু একটা ডুবে গেছে বা কিছু একটা পড়েছে, যার কারণে এরকম করে পানিটা চারদিকে ছড়াচ্ছিল। আমি তখন মোটামুটি শিওর হয়ে গেলাম যে না, আমার স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই নয়। এটা যদি শুধুমাত্র স্বপ্নই হয়ে থাকবে তাহলে দিঘির পানি এভাবে নড়াচড়া করলো কেন? অবশ্যই এই দিঘির পানি যেহেতু নড়া দিয়েছে, এবং যে মহিলাকে আমি স্বপ্নে দেখেছি ওনার মাথায় দুটো শিং আছে, এবং তিনি এক ভয়ঙ্কর চেহারার, এবং তার মাথার চুলগুলো ভীষণ রকমের লম্বা। উনি এই স্বর্ণের কলসির উপরে বসে আমাকে বলে গেছে আমি তার বংশের কাউকে যদি বিয়ে করতে পারি তবেই আমি এই সোনার কলসি হাসিল করতে পারবো। তার বংশের মানুষ চেনার উপায় হচ্ছে তার বংশের মানুষের কপালের মধ্যে দুটো শিং আছে। ওই বংশের মেয়েকে বিয়ে করতে পারলে আমি সোনার কলসি পাবো, এমনটাই ওই মহিলা আমাকে স্বপ্নে এসে বলে গেল। এখন কথা হচ্ছে, এমন মহিলা মানে এমন নারী আমি কোথায় পাবো যার কপালে শিং আছে? কোনো মানুষের কপালে তো শিং থাকে না, শিং তো মানুষের কপালে হয় না, তাহলে এরকম শিংওয়ালা মানুষ আমি কোথায় পাবো? ভাই, আপনি হয়তো শুনলে হাসবেন, সে সময়টায় আমি এতটাই মরিয়া হয়ে উঠলাম, কোনটা ভালো কোনটা মন্দ আমি কোনো কিছু চিন্তা করলাম না। আমি আমার বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেলাম। নিরুদ্দেশ হয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম, বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরতেছি, বিভিন্ন লোকজনের সাথে কথা বলতেছি, এবং সবাইকে জিজ্ঞেস করতেছি যে এরকম কোনো মানুষ আছে কিনা। আমি তো এরকম কোনো নারী আছে কিনা এটা তো কাউকে জিজ্ঞেস করতে পারি না, এটা জিজ্ঞেস করলে তো গ্রামের মানুষ আমার উপর ক্ষেপে যাবে। যার কারণে আমি জিজ্ঞেস করতাম আপনাদের পাড়ায় বা আপনাদের মহল্লায় এরকম কোনো ফ্যামিলি আছে কিনা যে ফ্যামিলির কপালে শিং আছে।
এটা শুনলে অনেকেই হাসাহাসি করতো, অনেকেই বলতো আপনি কি পাগল হয়ে গেলেন, কী সব অদ্ভুত কথা জিজ্ঞেস করছেন, কী সব অদ্ভুত কথা বলছেন। এইরকম অনেকেই বলা বলি করতো বা অনেকে আমাকে মানে গালমন্দও করতো। তারপরেও আমি এই উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছি, মানে কার কপালে দুটো শিং আছে। সিংহলা এক নারীকে আমি বিয়ে করব, আর সিংহলা ওই নারীকে বিয়ে করা মানেই হচ্ছে আমি ওই কালীদিঘির সোনার কলসি পাওয়া। কারণ কালীদিঘির ওই সোনার কলসির মালিকের বংশধরই হচ্ছে সিংহলা কোনো মেয়ে। এবার আমি সিংহলা মেয়ের খোঁজে এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক জেলা থেকে অন্য জেলা, এক বিভাগ থেকে অন্য বিভাগে ঘুরে বেড়াচ্ছিলাম কোথায় পাওয়া যায় সিংহলা নারী। এরকম করে দিনের পর দিন, রাতের পর রাত খুঁজতে 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 আমি কোথাও এর কোনো সন্ধান পেলাম না। যে গ্রামে যাচ্ছি বা যে জেলায় যাচ্ছি সেখানে কাজ করতেছি, তখন তো ধরেন আপনার মানুষে মানুষে এতটা হিংসা বিদ্বেষ ছিল না, এবং মানুষ মানুষের প্রতি অনেকটা প্রেম ভালোবাসা ছিল। কারো পাড়ায় গেলাম, সে পাড়ায় যারা কাজ করে তাদের সঙ্গে কাজ করলাম, রাতের বেলায় বটবৃক্ষের নিচে ঘুমাইলাম, সেখানকার লোকজনের সঙ্গে কথাবার্তা বললাম, জিজ্ঞেস করলাম এরকম কোনো ঘটনা আছে কিনা আপনাদের গ্রামে। তো সবাই বলতো যে না, এরকম কিছুই না, নাই। তো চলে যেতাম সেই গ্রামে, কয়েকদিন কাজ করতাম, যখনই ইনফরমেশন পাইতাম যে এই গ্রামে কিছুই নেই, তখন আরেকটা গ্রামে চলে যেতাম। এরকম করে দীর্ঘদিন আমি বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে বেড়াই। আমার জীবন থেকে প্রায় আপনার 6 থেকে 7টা বৎসরের মতো কেটে যায়, এবং এই 6-7 বৎসরে আমি আমার পরিবার পরিজনের সঙ্গে, আমার ভাই বোন বাবা মা কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। তারা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, তার কোনো কিছুই আমি জানতাম না। এবং শুধুমাত্র ওই 7 রাজার ধনের লোভে, ওই মানে সোনার কলসির লোভে আমি চুষে বেড়াচ্ছিলাম। এরকম করতে করতে আমাদের রংপুর বিভাগের অনেক দূরের এক জায়গায় আমি কাজের সন্ধানে গেছিলাম। কাজের সন্ধানে যাওয়ার পরে ওইখানে আমি একটা মন্দির পেয়েছিলাম। এখানে একটা বিশাল বটগাছ ছিল। ওই গ্রামটা অনেক সুন্দর একটা গ্রাম, এবং মানে গ্রামের পাশেই একটা বিশাল খাল আছে, খালের পাড়ে গ্রাম, এবং ওই গ্রামের মধ্যে আমি একটা মন্দির পেয়েছিলাম। এবং মন্দিরটার মধ্যে আপনার গরুর শিংয়ের মতো ওই রকম করে একটা মানুষের মানে মুখ ওখানে অঙ্কন করে রাখা। ওই বটগাছটার নিচে এটা দুটো শিং আছে, দেখতে নারীর মতো, এবং ওই জায়গার ভিতরে জিনিসটা রাখা, এবং মানুষ দেখলাম এটার পূজা করে। এটা যখন আমার সর্বপ্রথম আমার চোখে পড়লো, আমি তখন চিন্তা করলাম, মানে আমি তখন ওই যে স্বপ্নে দেখলাম, স্বপ্নের মানুষটার কথা চিন্তা করতেছিলাম। যদিও ওই মানুষের মুখটা আমার খুব বেশি মনে আসতেছে না, তবে কেন জানি আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্নে যে মুখটা দেখেছিলাম, আর এখন বটগাছের নিচে যে মুখটার হিন্দু সম্প্রদায়ের মানুষরা পূজা করতেছে, এই মুখটা আর সেই মুখটা একই মুখ। আমি এরকম একটা মুখে দেখেছিলাম। আমার ভিতর তখন এই জিনিসটা মনে হলো যে না, আমি যে মুখটা দেখতে পাচ্ছি, এই মুখটা আর সেই মুখটা এটা একই মুখ। এবার আমি ওই গ্রামে আমি তখন একটু দাঁড়ালাম। ওই গ্রামটার নাম ছিল দুর্গাপুর গ্রাম, দুর্গাপুর বলতো। এবং ওই দুর্গাপুর গ্রামে আমি তখন একটু স্থায়িত্ব হলাম। সেই গ্রামের প্রায় 95% মানুষ ছিল হিন্দু ধর্মাবলম্বী, 5% ছিল মুসলমান, আর 95%ই হিন্দু। তবে হিন্দু মুসলিমের মাঝে সেই সময়টাতে কোনো ভেদাভেদ ছিল না ভাই। আমরা হিন্দুর বাড়িতে যাইতাম, হিন্দুর মন্দিরে ঘুমাইতাম, আবার হিন্দু ভাইরা আমাদের মসজিদে এসে ঘুমাইতো। আমাদের ধর্মের মাঝে কোনো বিবাদ ছিল না, ছিল প্রেম, ছিল ভালোবাসা। যাই হোক, এই জিনিসটা দেখার পরে আমি তখন সেই গ্রামে থাকতে শুরু করলাম। মন্দিরের আশেপাশে বেশিরভাগ সময় ঘোরাফেরা করি, এবং বিভিন্ন জায়গায় সেখানে কাজ করতে থাকি। ধরেন আশেপাশে যে কাজ কাম হয়, এখানে সেখানে বিভিন্ন জায়গায় কাজ কাম করি, এবং এখানেই বসে থাকি। এই করতে করতে একদিন রাতের বেলায় মন্দিরটা ঠিক মোটামুটি খানিকটা দূরে আমি শুয়ে আছি। ওইখানে একটা নারিকেলের গাছ ছিল, নারিকেলের গাছের নিচে হচ্ছে আপনার বালিশ করে বিছনা করে ওখানে শুয়ে আছি। তো চন্দ্রিমা রাত ছিল মোটামুটি। এমন একটা পর্যায়ে আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম ওই বটবৃক্ষের নিচে ওই যে মূর্তিটা আছে, ওই মূর্তিটার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো সচরাচর এই মধ্যরাতে গ্রামের বাড়িতে এইরকম কোনো একটা মেয়ে আসার তো প্রশ্নই আসে না। এই মেয়েটা কে? এবং এই বটবৃক্ষের নিচে এইভাবে মনে হয় যেন মেয়েটা পূজা দিচ্ছে, এমনভাবে দাঁড়িয়ে আছে। আমি একটু কৌতূহল বশতই শোয়া থেকে উঠলাম। উঠে অদ্ভুতভাবে সে জায়গার দিকে তাকিয়ে আছি। তাকিয়ে তাকিয়ে ভাবতেছি কী ব্যাপার, এই মেয়েটা কে হতে পারে। চিন্তা করলাম পিছন থেকে যাব। আবার সেই সময়টাতে আপনার জিন ভূতের অনেক আনাগোনা ছিল। এখন তো গ্রামগঞ্জে জিন ভূত নাই বললেই চলে। ওই সময়টাতে জিন ভূতের প্রচুর আঁকড়া ছিল। ভাবলাম পিছন থেকে গেলে যদি জিন বা ভূত হয়ে থাকে বা পুরী হয়ে থাকে, তাহলে তো ধরেই আমার ঘাড়টা মটকাই দিবে, আমার ঘাড় মটকাই দিবে, আমি তো বিপদে পড়ে যাব। তাহলে কি যাব নাকি এখানেই দাঁড়াবো? এই করে করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে দেখলাম মেয়েটা আস্তে আস্তে করে গ্রামের দিকে ঢুকে যাচ্ছে।
মানে পাশেই ছিল গ্রাম, গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের কোথায় যাচ্ছে তা ঠিক জানি না, বাট এই জায়গাটার ভিতরে আমি এই দৃশ্যটা দেখলাম। এটা প্রথম রাতে দেখলাম এবং এরপরে প্রায় 2 থেকে 3 দিন পরে আবারও একইভাবে আরেক রাতের বেলায় আমি আবারও এই দৃশ্যটা দেখলাম। ওই মেয়েটাই একইভাবে হচ্ছে এটার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে পূজা করতেছে এবং পূজা শেষ হওয়ার পরে মেয়েটা আবারও চলে গেল। প্রায় মাঝে মাঝে রাতের বেলায় আমি এই দৃশ্যটা দেখতে পেতাম। মাঝে মাঝে রাতের বেলায় এই ভয়ানক দৃশ্যটা আমি দেখতে পেতাম যে মেয়েটা এখানে আসে এবং এসে পূজা করে সে চলে যায়। তো অনেক দিন দেখার পরে একদিন রাতের বেলায় আমার মনে প্রশ্ন জাগলো যে এটা তো কোনো জিন পরি না। যদি জিন পরি হতো তাহলে তো সে এতবার আসতো না। এটা অবশ্যই কোনো মানুষ এবং গ্রামেরই কোনো একটা মেয়ে হবে। একদিন একটু একটু করে সাহস সঞ্চয় করে আমি মেয়েটাকে গিয়ে একদিন তার পিছন থেকে তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? এবং কে আপনি বলা মাত্রই মেয়েটা আমার দিকে ফিরে তাকালো এবং তাকানোর পরে তার এত সুন্দর চেহারা ছিল যা বলার মতো না। এবং তাকিয়ে সে কোনো ভয়ও পাইল না, পিছনে দৌড়ও দিল না, আমার দিকে জাস্ট তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। আমি সেই গ্রামে বহু মাস ধরে আছি। আমি বিভিন্ন কাজকাম করি, বিভিন্ন বাড়িতে থাকি বা বাড়িঘরে কোনো কাজ থাকলে ডেকে মানুষ নিয়ে যায় কাজ করি। তো মেয়েটা সম্ভবত আমাকে চিনেছে বা সে সম্ভবত আমাকে দেখেছে, যেহেতু এই গ্রামে আমি বহুদিন ধরে আছি। আমাকে বলে, আপনি এত রাতের বেলায় এই মন্দিরের সামনে কি করছেন? এটা আসলে অ্যাকচুয়ালি মন্দির ছিল না, শুধুমাত্র ওই মূর্তিটা রাখা ছিল বটগাছের নিচে এবং মানুষ সেটার পূজা করতো। আবার মন্দিরও বলা চলে, কিন্তু অত ভালো বা বড় কোনো মন্দির না। তা আমি বললাম যে আপনি কি, আমি মাঝে মাঝে রাতের বেলায় দেখি আপনি মন্দিরের সামনে আসেন এবং এসে পূজা দিয়ে চলে যান। মেয়েটা আমাকে বলে, আপনি কি মন্দির পাহারা দেন? না, আমি তো মন্দির পাহারা দেই না। তো বলে, তাহলে আপনি আমাকে এটা কেন বললেন? আমি বললাম, দেখেন আমি তো মন্দিরের থেকে একটু দূরে ওই যে আপনি নারিকেলের গাছ দেখতে পাচ্ছেন, আমি এখানেই ঘুমাই, এখানেই থাকি। তো সেই জায়গার ভিতরে আমি মাঝে মাঝে রাতের বেলায় বসে থাকি এবং দেখি যে অনেক মানুষ, মানে আপনি এখানে আসেন, এসে পূজা দিয়ে চলে যান। আপনার গ্রাম কোথায়? মেয়েটা তখন তার বাবার নাম বলল এবং তার বাবা সেই গ্রামের সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে ক্ষমতাধর একজন ব্যক্তি। মেয়ের বাবার নাম বলার সঙ্গে সঙ্গে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি একটু ভয় পেয়ে গেছি। আয় হাই, এই মেয়ে যদি তার বাবার কাছে গিয়ে একবার বলে যে আমি মেয়ের সঙ্গে গভীর রাতে এখানে তাকে ডিস্টার্ব করেছি বা তার সঙ্গে কথা বলেছি, তাহলে তো এই গ্রাম থেকে আমি আমার মাথা নিয়ে ফিরে যেতে পারবো না, আমার ঘাট থেকে মাথাটা আলাদা করে দিবে। আমি মেয়েটাকে কান্না করে দিয়ে একরকম বললাম যে আপনি আপনার বাবার কাছে বলবেন না যে আমি আপনাকে এখানে বিরক্ত করেছি। মেয়েটা একটা হাসি দিয়ে বলল যে না, আপনি তো আমাকে কোনো বিরক্ত করেননি, আমি আমার বাবাকে কেন বলবো? আমি বললাম, ঠিক আছে, আপনি চলে যান। মেয়েটা বলে, আপনি কি আরও কিছু বলবেন? আমি বললাম, কিছু বলতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি যান। মেয়েটা বলে, শোনেন, এই গ্রামে তো আপনার কোনো আত্মীয় স্বজন নাই। আমি বললাম, নাই। বলে, এই গ্রামে আপনি কাউকে চিনেনও না? আমি বললাম, না, ওভাবে চিনিও না। বলে, তারপরেও আপনি বহু মাস ধরে খেয়ে না খেয়ে আমাদের এই গ্রামে পড়ে আছেন। আমাদের এই গ্রামে বহু মাস ধরে খেয়ে না খেয়ে পড়ে থাকার কারণটা কি আমাকে বলা যায়? আমি তখন আসলে চুপ হয়ে রইলাম, কিছু বলি না, কারণ বহু বছর ধরেই তো এই একই ডানাই ফোনাই করে যাচ্ছি, মানুষের কাছে বলে যাচ্ছি, কিন্তু আমি তো এর কোনো সমাধা পাইলাম না। কেউ আমাকে কোনো সমাধাও দিল না, এর কোনো সঠিক ব্যাখ্যা আমি খুঁজে পাইলাম না। যার জন্য বলতে বলতে এক কথা হাঁপিয়ে গেছি, কয়জনকে বলবো। এরপরও মেয়েটা যখন জিজ্ঞেস করলো, আমি তখন তাকে বললাম, যেহেতু আপনি শুনতেই চান আমি আপনাকে বলতে পারি, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝতেছি না। মেয়েটা আমাকে বলে, আপনি আমাকে নির্দ্বিধায় বলেন, কোনো সমস্যা নাই, আমি শুনবো, কি বলেন তো? আমি বললাম, আচ্ছা দেখেন, আমি একটা মানুষের সন্ধান করে বেড়াচ্ছি, একটা মানুষকে খুঁজে বেড়াচ্ছি এবং এই মানুষটাকে খুঁজে পেলে আমার জীবনের শত চাওয়া পূরণ হয়ে যাবে, আমার জীবনে আর কোনো চাওয়া থাকবে না। মেয়েটা আমাকে বলে, কোন মানুষ? আমি বললাম, এমনই এক মানুষ যার কপালে দুটো শিং আছে। এটা বলার পরে তো একটা মেয়ে হাসি দেওয়ার কথা, মেয়েটা হাসি দিবে, বিষয়টা এরকমই হওয়ার কথা, কিন্তু মেয়েটা হাসিয়ে দিল না। হাসি না দিয়ে মুখটা বরং মলিন করে ফেললো, কালো করে ফেললো। কালো করার পর আমি বললাম, আপনি কি আমার কথায় রাগ করেছেন? বলে, না, রাগ করি নাই, কিন্তু আপনি এরকম মানুষ কেন খুঁজছেন? আমি বললাম, এরকম মানুষ আমার খুব প্রয়োজন, আমি যদি এরকম একটা মানুষ পাই তাহলে আমি তাকে বিয়ে করব। মেয়েটা কোনো কিছু বললো না, না বলে একটা হাসি দিল। যখন বিয়ের কথা বললাম একটা হাসি দিল, হাসি দিয়ে বলে, শিংগুলো কেমন হতে হবে? আমি বললাম, শিংগুলো বেশ বড় হতে হবে, শিংগুলো বেশ বড় হতে হবে বা মাথায় শিং থাকলেই হবে। মেয়েটা তখন আমাকে বলে, দেখেন তো আমার মাথায় এই শিংটা আছে কিনা। এটা বলেই যখন সে তার কপালের চুলগুলো সরালো, আমি দেখলাম শিং আকৃতির
ছোট ছোট দুটো কালো বৃত্ত, তার মাথার একটা এখানে এবং একটা এইখানে, এই দুইখানে শিঙের মতোই দুটো জিনিস দেখি আমি একরকম অবাক হয়ে গেলাম। কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। এবং এইটা বলে মেয়েটা আমাকে বলতেছে আমি গেলাম। এই বলে মেয়েটা তখন চলে যাচ্ছে। আমি পিছন থেকে তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করি, তাকে ডাকার জন্য চেষ্টা করলাম, কিন্তু সে দাঁড়ালো না। সে সোজা আবার গ্রামের ভিতরে ঢুকে গেল। আমার দৃঢ় বিশ্বাস ছিল দিনের আলোতে যদিও মেয়েটাকে আমি দেখতে না পাই, তবে রাতের অন্ধকারে মেয়েটা আবারও আসবে এবং আসলে পরে আমি তার সঙ্গে কথা বলবো। এর পরের রাতে মেয়েটা ঠিকই আবারও এই মন্দিরে পূজা দিতে আসছে। বটবৃক্ষের নিচে আসার পরে আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে আছি। মেয়েটা আমাকে বলে কী ব্যাপার, আপনি প্রতি রাতে এখানে দাঁড়িয়ে থাকবেন? আমি বললাম দেখেন, আমি তো আপনাকে বলেছি মাথায় দুটো শিংওয়ালা মানুষ যদি আমি পাই আমি তাকে বিয়ে করব, তার সঙ্গে সংসার করব। আর মাথায় দুটো শিংওয়ালা মানুষ আমি আপনাকে দেখতে পেয়েছি, আপনার মাথায় দুটো শিং আছে, আমি আপনাকে বিয়ে করব। মেয়েটা হেসে হেসে বলতেছে আমার বাবার সম্বন্ধে এতদিনে আপনি অনেক ভালোই জেনেছেন, আমাদের গ্রামে বহু মাস ধরে আছেন, আমার বাবা কেমন কেমন মানুষ এইটা আপনার জানার আর বাকি নেই। সুতরাং এরপরেও কি আপনি আমাকে বিয়ে করার মতো দুঃসাহস দেখাবেন? আমি একটু চুপই হয়ে গেলাম এবং চুপ হয়ে তাকে বললাম দেখেন, আসলে আপনাকে কি বলবো না বলবো আমি ঠিক জানি না, তবে আমি আপনাকে একটা কথাই বলতে চাচ্ছিলাম, আপনার বাবা কেমন মানুষ সেটা আমি কেন, গ্রামের সবাই জানে, তবে আমার কেন জানি মনে হলো যে আমি আপনাকে বিয়ে করব। তো মেয়েটা আমাকে বলে কেন আপনি আমাকেই বিয়ে করবেন, আমার শিং আছে তাই বলে? আমি বললাম হ্যাঁ। তো আমাকে প্রশ্ন করো তাহলে সিংহলা মানুষ আপনি বিয়ে করবেন কেন? তো তখন আমার মাথা মধ্যে এই জিনিসটা আসলো যে আমি মেয়েটাকে বলে দিলে হয়তো মেয়েটা আমাকে বিয়ে করবে না, একটা লোভ, ওই ফিসে তো বিয়ে করবে না। আমি তখন তারা বললাম না বলে বললাম যে এটা আমার একটা স্বপ্ন, এটা আমার একটা দুরূহ স্বপ্ন যে আমি এরকম সিংহলা একটা মেয়ে বিয়ে করব। তো মেয়েটা হাসতেছে, হেসে এসে বলে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। তো সে প্রায় প্রতি রাতে এই জায়গার মধ্যে আসতো এবং প্রতি রাতের বেলা এই জায়গার মধ্যে আসতো। আসার পরে আমার সঙ্গে সে আপনার কথা বলতো। মন্দিরের পিছনেই একটা বটবৃক্ষের যে ছায়া ছিল ওইখানে নিচে আমি তারা নিয়ে বসতাম এবং সে আমার সঙ্গে কথা বলতো, আমি তার সঙ্গে কথা বলতাম। আস্তে 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 করে আমাদের সম্পর্কটা সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এভাবে রাতের পর রাত কথা বলতে বলতে এক পর্যায়ে মেয়েটার সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। তো প্রেমের সম্পর্ক হয়ে গেল আমার একটা ধারণা আর কি, যে মেয়েটা সম্ভবত সেই পর্যন্ত জানতো না যে আমি কোনো মুসলিম ছেলে, এটা মনে হয় জানতো না। আর তার সাথে আমার একটা মনের লেনাদেনা প্রায় সপ্তাহখানিকের মধ্যে হয়ে যায়। এরই মধ্যে সে আমার ঠিকানা যখন জানতে চায়, আমার ঠিকানা, নাম সব কিছু যখন আমি বলা বলি করতে শুরু করি, কারণ সে আমাকে বলে যে তুমি যে মুসলমান এটা তো আমি জানতাম না। আমি বললাম দেখো আমি মুসলমান, কিন্তু আমাকে বলে তাহলে সোনা মিয়া কেন তোমার নাম? আমি বললাম আমার বংশ পরে না, আমার পরিবার আমার নাম রেখেছে সোনা মিয়া। আমি যখন মুসলিম এটা জানার পরে ও মোটামুটি একটু রাগ করে ফেললো এবং রাগ করে সে তার আমার কাছ থেকে একটু মোটামুটি সে দূরত্ব বজায় নিল। কারণ হিন্দু ধর্মের মেয়েদের কোনোভাবেই কোনো মুসলিম ছেলের কাছে বিয়ে দেবে না, এটা তো তাদের বংশ থেকে কোনোভাবেই সম্ভব নয়। আমি যদি গরিবও হই, মুসলিম হিন্দু হয়ে যদি আমি গরিবও হই তাতেও কোনো সমস্যা নাই, হয়তো তারা গোত্রের অমিল থাকলেও বিয়ে দিতে পারে, কিন্তু মুসলিমের কাছে তো কোনোভাবেই বিয়ে দেবে না। ও তখন মোটামুটি একটু রাগ করে ফেলে, একটু অভিমান করে ফেলে এবং অভিমান করে আমাকে বলে তাহলে তো তোমার সঙ্গে আমার আর সম্পর্কটা সামনের দিকে নেওয়া ঠিক হবে না। আমি তখন বললাম যে দেখো আমি তোমাকে পছন্দ করি, আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এই গভীর রাতে কেনই বা তোমার ঈশ্বর আমার আল্লাহ তোমার সঙ্গে আমাকে মিল করাই দিল। অবশ্য আমাদের দুটি মনের একটা মিল আছে, আর মিল আছে বলে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব, তুমি প্লিজ নিরাশ হয়েও না। এরকম করে তাকে বেশ কয়েকবার বললাম, বলার পরেও না সে আমার কথার কোনো রিয়েক্ট করলো না। যেদিন সে জানতে পারলো আমি মূলত একটা মুসলিম ছেলে, এরপরে রাত থেকে সে আর এই মন্দিরের আশেপাশে আসে না। যেদিন রাতেই সে জানতে পারছে যে আমি মুসলমান এবং তারপর থেকে সে সম্পূর্ণভাবে এই মন্দিরের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এরপরে মন্দিরের আশেপাশে বা এই মন্দিরের কোনো স্থানে আমি তাকে আর দেখতে পাই না। রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলায়ও না। দিন যাচ্ছে রাত যাচ্ছে, তার সঙ্গে আমার আর কোনো দেখা হচ্ছে না। মনের ভিতরে প্রচণ্ড রকমের কষ্ট কাজ করতেছে। গ্রামের বাড়িতে, একটা গ্রামে কতই বা কাজ থাকে, কতজনের বাড়িতে বা ভাত খাওয়া যায়, এরপরেও দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আমি সেই গ্রামে পড়ে আছি। আমার ভিতরে তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আছে এক লোভ, আর এই লোভের বশবর্তী হয়েই আমি দিন পার করতেছি। এমন করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে গ্রামবাসীর মুখে শুনতে পারি এই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়েটার নাম ছিল লক্ষ্মী রানী। হঠাৎ যখন লোকমুখে শুনতে পেলাম যে লক্ষ্মী রানীর বিয়ে ঠিক হয়ে গেছে বা লক্ষ্মী রানীর বিয়ে হয়ে যাবে,
আমি তখন আর নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না, কি করব না করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। এই মেয়ের সামনে তো আর যেতে পারি না, তার সঙ্গে কোনো কথাও বলতে পারি না, তার সঙ্গে আমার কখনো দেখাও আর হচ্ছে না। তা আমি আমার মনের দুঃখটা, মনের কষ্টটা তাকে কি করে বোঝাবো? তাকে আমি আর কোনো কিছু বলতে পারলাম না। সময়ে এরকম বিয়ে ঠিক হয়ে গেল এবং বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে একটা সময় পুরো গ্রামে ব্যাংবাটি বাজিয়ে, একেবারে ঢাকঢোল বাজিয়ে খুব সুন্দর করেই তখন এই লক্ষ্মীরানীর বিয়ের আয়োজন করা হলো। লক্ষ্মীরানীর বিয়ে হয়ে যাবে, লক্ষ্মীরানী আমার কাছ থেকে চলে যাবে, এইটা কোনোভাবেই নিজের মনটাকে আমি বুঝাইতে পারতেছিলাম না। লক্ষ্মীরানীকে পেলে আমি লক্ষ্মীরানীর মতো একটা সুন্দরী বউ পাবো এবং তার সঙ্গে সঙ্গে আমি কালাদিঘির ওই সোনার কলসি পাবো। আমি রাজা রানী দুটোই একসাথে পাবো, রাজপ্রাসাদ রানী দুটোই পাবো। আমার তো আর কোনো কিছু চাওয়ার নাই। তাহলে এই লক্ষ্মীরানীর বিয়ে হয়ে যাওয়া মানে আমার সব কিছু হারানো। এরপরেও আমার কিছু করার ছিল না। আমি সেই গ্রামের একজন সামান্য দিনমজুর থাকার কারণে আমি লক্ষ্মীরানীকে পাইনি। বিয়ে হয়ে গেল লক্ষ্মীরানীর অন্য একটা হিন্দু সম্প্রদায়ের বড় এক পরিবারে, এক রাজকীয় পরিবারে লক্ষ্মীরানীর তখন বিয়ে হয়ে গেল। লক্ষ্মীরানীর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন সেই গ্রামে তারপরেও পড়ে আছি। এভাবে দিন রাত কাটাচ্ছি। একটা পর্যায়ে আমার মনে হলো যে এই গ্রামে আমি আর কতদিন থাকবো? লক্ষ্মীরানী তো এই গ্রামে আর ফিরে আসবে না। হিন্দু সম্প্রদায়ের মেয়েদের যদি একবার বিয়ে হয়ে যায় তবে স্বামীর বাড়ি তার নিজের বাড়ি হয়ে যায়, বাপের বাড়ির সঙ্গে তার সম্পর্ক আর তেমনটা ভালো থাকে না। আমি হঠাৎ করে চিন্তা করলাম যে ওই বাড়িটাও তো একটা রাজার বাড়ি, মানে ওইটাও একটা রাজার বাড়ি। তা আমি চিন্তা করলাম যে ওরাও রাজার বংশধর, সেই রাজপ্রাসাদে তো অনেক মানুষই কাজ করে, মানে রাজবাড়িতে অনেকেই কাজ করে। ওর বিয়ে যে গ্রামে দিয়েছে সেই গ্রামে গিয়ে দেখি যে আমাকে কোনো একটা কাজে রাখে কিনা। যদি আমাকে কোনো একটা কাজে লাগিয়ে দেয়, আমাকে কোনো একটা কাজে রাখে, তবে আমি কাজ করব। তার পাশাপাশি যেভাবেই হোক লক্ষ্মীরানীর সাথে আমি সম্পর্কটা তৈরি করব, বা একবার হলেও লক্ষ্মীরানীকে দেখতে পাবো। তাই তো তার বাপের বাড়ির সম্পূর্ণ কাজকাম বাদ দিয়ে তার বাপের বাড়ি ছেড়ে আমি তখন তার স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। লক্ষ্মীরানীর বিয়ে হয়েছিল আমাদের পাবনা, তখনকার মানে এখনকার পাবনা জেলায়। তো আমি তখন পাবনাতে চলে গেলাম এবং পাবনাতে চলে যাওয়ার পরে সেখানেই লক্ষ্মীরানীর তখন শ্বশুর বাড়ি। তো সেই শ্বশুরবাড়িতে গেছি এবং শ্বশুরবাড়িতে যাওয়ার পরেই আমি দেখতে পেলাম যে সেই শ্বশুরবাড়ির লোকজন তারা বেশ ভালো। আমি তাদের কাছে কাজ চেয়েছি, কাজ চাওয়ার পরেই তারা আমার কাজ দিল। আমি সেই বাড়িতে কাজ করতেছি। তো এই বাড়ির কোনো মানুষই জানে না যে লক্ষ্মীরানীর সাথে আমার কোনো সম্পর্ক আছে বা লক্ষ্মীরানীর সাথে আমার কোনো কিছু আছে। আমি সেই প্রাসাদেই, মানে বাড়ির সামনে যে ছোট ঘর আছে ওই ঘরে থাকি এবং ওদের বাড়িতে যে কাজ আছে কাজ করি। বাড়ির যে নর্তকী আছে, মানে সরি আপনার যেই মানে কাজের মেয়েরা আছে, তারা হচ্ছে আমাকে খাবার দাবার দিয়ে যায়। তারা আমাকে খাবার দাবার দিয়ে যায়, আমি খাবার দাবার খাই এবং রাজার যেই লোকজন আছে তারা আমাকে কাজ দেখায় দেয়। আমি তাদের এই এলাকাতে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি। এইভাবে প্রায় 2 থেকে 3 মাসের মতো আমি সেখানে কাজ করি। তো 2-3 মাস কাজ করার পরে মোটামুটি সেই এলাকার অনেক মানুষের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ভালো সম্পর্ক হয়, সবার সঙ্গে উঠা বসা হয়। এবং যেহেতু আমি ছোটন রাজা ছিল, ওই পরিবারের নাম আর কি ছোটন রাজা, আমি যেহেতু ছোটন রাজার বাড়িতে কাজ করি তা সবাই আমাকে অনেকটা ভালোবাসে। এই গ্রামের সব মানুষের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। এই করতে করতে প্রায় 3 মাস কাজ করি। 3 মাস পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে এই লক্ষ্মীরানী আমার ঘরের দরজায় আসে। আমার ঘরের দরজায় আসে এবং দরজায় যখন ঠকঠক করে আমি দরজা খুলি তাকে দেখতে পাই। এবং দেখতে পাওয়ার পরে আমি তার দিকে খুব অবাক হয়ে তাকিয়ে আছি। সে খুব রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে আছে এবং দরজা খোলা মাত্রই সে আমার ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দেওয়ার পরে আমাকে বলে, তুমি এখানে কেন এসেছো? আমি বললাম, আমি কাজ করি, বাড়িতে কাজ নিয়েছি, আমি কাজ করতেছি। ও আমাকে বলে, তুমি এই বাড়িতে কাজের সন্ধানে এসেছো? আমি বললাম হ্যাঁ। ও তখন করলো কি, ওর গলায় একটা স্বর্ণের চেন ছিল যেটার দাম অনেক হবে, অনেক টাকা দাম হবে। ওই চেইনটা গলা থেকে খুলে ফেললো, খুলে আমাকে দিয়ে বলল, এটা তুমি নিয়ে যাও, এই চেইনটা তুমি নিয়ে যাও এবং এটা নিয়ে তুমি এখান থেকে বিদায় হও। তুমি আর কোনোদিনও আমার শ্বশুরবাড়ির আশেপাশে আসবা না। তোমার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আমি পূজা দিতে যেতাম, তুমি তার পাশে থাকতা, তোমার সঙ্গে আমার মাঝে মাঝে রাতের বেলায় কথা হতো। আমাদের মাঝে কোনো প্রেম ভালোবাসা নাই। আমি তখন এই লক্ষ্মীরানীর মুখের দিকে তাকিয়ে আছি। তার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম যে সে আসলে আমাকে হারানোর ভয় পাচ্ছে, মানে সরি, তার সংসার হারানোর ভয় সে পাচ্ছে। মানে সংসার ভেঙে যাওয়ার ভয় তার মনে কাজ করতেছে যে আমার কারণে আবার তার সংসার ভেঙে যায় কিনা, কোনো না কোনোভাবে তার সংসার ভেঙে যায় কিনা, সে কারণে বা তার স্বামী আমার সঙ্গে সম্পর্কের কথা জেনে যায় কিনা। আমি তখন বললাম, ও আমাকে বল, আমি এটা দিলাম এবং আজকে রাতেই তোমাকে এটা দিলাম, তুমি চলে যাবে এখান থেকে। এইটা বলে মেয়েটা তখন বেরিয়ে যায়, মানে লক্ষ্মীরানী বেরিয়ে যায়। হাতে তখন আমার ওই স্বর্ণের চেইনটা, এটার দামও বেশ ভালোই হবে এবং দেখতেও এটা অনেকটা মোটা।
আমি চিন্তা করলাম, আমি তো এসেছি স্বর্ণের কলসির লোভে, সামান্য একটা স্বর্ণের চেন পেয়ে আমি তোমাকে ছেড়ে দিব, তা কি করে হয় লক্ষ্মীরানী? তা হতেই পারে না। আমি তোমাকে বউ বানাবো, আর তোমাকে বউ বানিয়ে আমি আমার ওই কালী দিঘিতে থাকা সোনার কলসি আমি হাসিল করব। আমি যাব না, আমি যাচ্ছি না। দিনের পর দিন, রাতের পর রাত আমি সেই জায়গার মধ্যেই পড়ে আছি, একই জায়গায় পড়ে আছি, একই জায়গায় পড়ে আছি, ওই জায়গার মধ্যেই পড়ে আছি। তো লক্ষ্মীরানী মাঝে মাঝে আমাকে মানে খুব রাগারাগি করতো। এরপর আমার দিনের বেলাও দেখা হতো। ধরেন ওদের ওই বাড়ির এরিয়াতে যখন কাজ টাজ করতে যেতাম, আশেপাশে কোনো মানুষ থাকতো না, একা থাকতাম, ও তখন আসতে এসে আমাকে খুব বকা দিত, তুমি যাচ্ছ না কেন, কেন যাও না, এখানে কেন পড়ে আসো? ও বলতে আমি যাইতাম না। এই করে প্রায় 1 থেকে 2 বৎসরের মতো আমি এই লক্ষ্মীরানীর শ্বশুর বাড়িতে কাজ করি। দেখেন, এই 1-2 বছরে আমার বয়স কিন্তু অনেক বেড়ে যায়, কিন্তু আল্লাহর কি হুকুম, লক্ষ্মীরানীর ঘরে কোনো সন্তানাদি হয়নি, তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এবং সে ওই বাড়িতে মানে ওখানে কাজ করে, মানে ছোটন রাজার বাড়িতে সে মানে বউ হিসাবে আসে। 2 বছর হয়ে গেল, 2 বছরেও তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এবং 2 বছর পরে আস্তে আস্তে করে তার সঙ্গে আমার সম্পর্কটা হচ্ছে। মানে সে মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে গেল, অনেকটা শীতল হয়ে গেল, যেহেতু অনেক বছর ধরে সে আমাকে এখান থেকে সরানোর চেষ্টা করেছে। দেখলো যে আমাকে সরানো সম্ভব হয় না, বা আমি এই জায়গা থেকে যাই না। তো একটা পর্যায়ে সে নিজ থেকেই প্রায় অনেকটা মানে হয়ে গেল, দুর্বল হয়ে গেল। দুর্বল হয়ে আমার সঙ্গে কথাবার্তা বলে, তখন দেখা হলে কথা বলে, বা রাতের বেলা আমার কাছে আসে। অল্প সময়ের ভিতরে আমাদের সম্পর্কটা আবারও সেই আগের জায়গার মধ্যে চলে গেল। সম্পর্কটা আবারও সে আগের জায়গার মধ্যে চলে গেল। আগের মতো করেই এই লক্ষ্মীরানী আমার ঘরে আসে, আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে প্রেম গল্প করে। দিন রাতগুলো আবার সেই আগের জায়গায় চলে গেল। লক্ষ্মীরানীর স্বামী ছিল বলতে গেলে একজন নেশাগ্রস্ত মানুষ। রাজার বংশধর ছিল, তো তাদের প্রচুর সয় সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল। সারা রাতই প্রায় নেশা করে তিনি কাটিয়ে দিতেন। বউয়ের কাছে খুব বেশি একটা আসতেন না, বউয়ের কাছ থেকে দূরেই থাকতেন। এবং লক্ষ্মীরানীর মুখে আমি এও শুনেছিলাম, তাদের মাঝে তেমন করে ভালোভাবে কোনো দিন স্বামী স্ত্রীর সম্পর্কও হয়নি। তার স্বামীর একমাত্র কাজ হচ্ছে মদ, মদ ছাড়া সে আর কোনো কিছুই বোঝে না। তো এই সুযোগেই লক্ষ্মীরানী তখন আমার কাছে আসতো, আমার সঙ্গে একে একে তার একটা শারীরিক সম্পর্ক হয়ে গেল, এবং দুজন দুজনকে প্রায় অনেকটাই ভালোবেসে ফেললাম। আস্তে আস্তে করে এই ভালোবাসার সম্পর্ক সামনের দিকে যাচ্ছে। রাত্রি যখন গভীর হয়, ঠিক ওই মুহূর্তে লক্ষ্মীরানী হাঁটি হাঁটি পাপা করে আমার ঘরে আসতো। আমার ঘরের দরজা খুলে এই কুঁড়ে ঘরে লক্ষ্মীরানী আমার বুকে ঘুমাতো। সকালে হুজুরের ফজরের আজান কিংবা মন্দিরে কাশের ঘণ্টা বাজার আগেই লক্ষ্মীরানী আমার ঘর থেকে বিদায় নিয়ে স্বামীর ঘরে যেত। কিন্তু সেই পর্যন্ত লক্ষ্মীরানীর স্বামী ঘরে আসতো না। সূর্য উদয় হওয়ার পরে মাতাল অবস্থায় লক্ষ্মীরানীর স্বামী ঘুরতে ঘুরতে ঘরে আসতো। রাতের বেলায় কাটতো আমার লক্ষ্মীরানীর সঙ্গে। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। একটা পর্যায়ে আমি লক্ষ্মীরানীকে বললাম, সে সময়টাতে ভাই আরেকটা সত্যি কথা আপনাকে বলে রাখি, ওই সময়টাতে কিন্তু সম্পত্তির লোভটা আমার ভিতরে একটু কমই কাজ করতেছিল। এই যে আমি আপনার 7 রাজার ধন পাবো, কালী দিঘিতে যাব, এই জিনিসগুলো তখন আমার মনে একটু কমই কাজ করতেছে। তখন মোটামুটি আমি অনেকটাই লক্ষ্মীরানীর উপরে দুর্বল হয়ে যাই। যাই হোক, এভাবেই তখন লক্ষ্মীরানীর সাথে আমার মিটি মিটি প্রেমের সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি আর লক্ষ্মীরানীকে এই ঘরে আর রাখবো না। যথারীতি আমি লক্ষ্মীরানীকে প্রস্তাব দিলাম যে, দেখো, তুমি এখানে থাকতেছো, গোপনে গোপনে আমার কাছে আসতেছো, কত থেকে কে দেখে ফেলে, এরপর আমাদের সম্পর্কটা আরও বেশি সমস্যা দেখা দিবে। তুমি চলো, আমার সঙ্গে চলে যাই, আমরা দুজনে মিলে একটা সুখের শান্তিতে একটা ছোট্ট সুখের সংসার করি। যথারীতি লক্ষ্মীরানীও আমার ওই মিষ্টি মধুর প্রেমের প্রস্তাবে ঘর বাঁধার জন্য রাজি হলো। একটা পর্যায়ে আমি লক্ষ্মীরানীকে এই ঘর থেকে নিয়ে গেলাম। আমি পালিয়ে একদিন গুটগুটে রাতের অন্ধকারে লক্ষ্মীরানীকে নিয়ে এই রাজপ্রাসাদ মানে ছোট রাজার বাড়ি থেকে পালিয়ে যাই। ছোট রাজার বাড়ি থেকে পালিয়ে আমি তখন খুব দূরে আমার এক ফুপুর বাড়িতে গিয়ে উঠি। সরাসরি বাড়িতে যাই না, আমার এক দুঃসম্পর্কের ফুফু আছে, ওই ফুফুর বাড়িতে গিয়ে উঠি। এবং যাওয়ার আগে আমি লক্ষ্মীরানীকে বলে দিই যে, তুমি যে হিন্দু, এটা আমার ফুফুকে বলো না, কারণ আমার ফুফু যদি জানতে পারে আমি কোনো হিন্দু ধর্মের মেয়েকে নিয়ে আসছি, তাহলে আমার ফুফু এটা আর মেনে নিবে না। সো তুমি আমার ফুফুর কাছে এই সম্বন্ধে কোনো কিছু বলো না। ও আমার প্রস্তাবে রাজি হলো। যাই হোক, আমার প্রস্তাবে রাজি হওয়ার পরে ফুফুর বাড়িতে আমি 2 দিন পর্যন্ত থাকি। এতে লক্ষ্মীরানী নিজেই স্বীকার করে সে মুসলিম ধর্ম গ্রহণ করবে। আমাকে বলে, তুমি যদি মুসলমান আমাকে বানিয়ে ফেলো, আমি মুসলমান হতে রাজি আছি। যাই হোক, আমার ফুফুকে আমি তখন 2 দিন পরে এই সত্যি ঘটনাটা জানাই, যেটা একটা হিন্দু মহিলা
আমি তাকে পালিয়ে নিয়ে আসছি। যদিও ফুফু আমার দিকে প্রথম দিকে একটু রেগেই ছিল, কিন্তু লক্ষ্মী রানী যখন মুসলিম হওয়ার প্রস্তাব দিল, ফুফু তখন তার সমস্ত রাগ মিটিয়ে ফেলল। মুহূর্তের মধ্যে হুজুর ডেকে এনে লক্ষ্মী রানীকে মুসলিম বানিয়ে দিল। আমি তখন লক্ষ্মী রানীকে বিয়ে করলাম এবং বিয়ে করার কিছুদিন পরে লক্ষ্মী রানীকে নিয়ে আমি তখন আমাদের বাড়িতে আসছি। আমি আমাদের বাড়িতে আসছি তখন পর্যন্ত কিন্তু মনের ভিতরে ওই জিনিসটা ছিল যে কালী দিঘিতে আমি লক্ষ্মী রানীকে বিয়ে করে এনেছি, সো কালী দিঘিতে আমি ওই সোনার কলসি পাবো। বাড়িতে আসছি এবং বাড়িতে আসার পরে লক্ষ্মী রানী আমার সঙ্গে খুব সুন্দরভাবেই আছে। বাড়িতে থাকতেছি এভাবে 4 দিন 5 দিন 6 দিন। আমি সেই মুহূর্তটাতে পর্যন্ত লক্ষ্মী রানীকে মোটামুটি কোনো কিছু বুঝতে দেইনি, লক্ষ্মী রানীকে কোনো কিছু জানাই নাই আমার ওই টার্গেট, আমার ওই পরিকল্পনার সম্বন্ধে। একটা পর্যায়ে হলো কি, লক্ষ্মী রানীকে বিয়ে করে বাড়িতে আনার পরে আমি তখন এই দিঘির পাড়ে পুনরায় আবারও সেই সাধনা করতে শুরু করলাম, যেমনটা আমাকে হরিদাস পাল শিখিয়ে দিয়েছিল, যে দিঘির পাড়ে বসে ওই সোনার কলসির মালিকের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায়, সেই মন্ত্র পাঠ করতে হয়। আমি সেই মন্ত্র আবারও পাঠ করতে শুরু করলাম। আমি তো একবার এই দিঘির পাড়ে শুয়েছিলাম, রাতের অন্ধকার আমাকে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নের পর আমি দিঘির পাড় ছেড়ে দিই। এবার পুনরায় আবারও দিঘির পাড়ে আসছি, আবারও একইভাবে এখানে আমি তপস্যা করতে শুরু করি। দিনের পর দিন, রাতের পর রাত ওই দিঘির পাড়ে বসে থাকি। আমাকে আমার লক্ষ্মী রানী বারবার বলে, তুমি এখানে কেন বসে থাকো, এই জায়গার মধ্যে তুমি কি পাও, কেন এখানে বসে থাকো। ইতিমধ্যে লক্ষ্মী রানীও আমাদের এই গ্রাম সম্বন্ধে, আমাদের এই এলাকার সম্বন্ধে, বিশেষ করে এই কালী দিঘি সম্বন্ধে অনেক লোকের মুখে অনেক লোককথাও শুনেছিল। তো যাই হোক, আমি লক্ষ্মী রানীকে তারপরও আমার যে মূল টার্গেট, ওই টার্গেটের কথা বলি নাই। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত কাটতে কাটতে একটা পর্যায়ে লক্ষ্মী রানী তখন গর্ভবতী হয়। এবার যখন লক্ষ্মী রানী গর্ভবতী হয়, আমি তখন অত্যাধিক খুশি হই। এখানে আরেকটা বিষয় বলে রাখি, লক্ষ্মী রানী আমার সঙ্গে চলে আসার পরে লক্ষ্মী রানীর স্বামীর বাড়ি সহ তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে তার সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়। তারা আর কোনোদিনও লক্ষ্মী রানীর সাথে যোগাযোগ করবে না বলে তারা সাফ সাফ জানিয়ে দেয়। লক্ষ্মী রানীও যেহেতু আমাকে বিয়ে করেছে, লক্ষ্মী রানীও আর কোনোভাবে আমার সঙ্গে আমাকে ছেড়ে তার পরিবারের কাছে যেতে রাজি নয়। একটা পর্যায়ে লক্ষ্মী রানী গর্ভবতী হয় এবং আমার একটা কন্যা সন্তান হয়। এবং লক্ষ্মী রানীর ঘরে আমার ওই ফুটফুটে মেয়ে সন্তানটা দেখতে ভাই একেবারে যেন চাঁদের টুকরো ছিল। তার মুখের দিকে তাকালে যে কোনো মানুষের নজর কাড়বে এমনই এক নিতান্তই সুন্দর চেহারা দিয়ে আল্লাহ আমার মেয়েটাকে দুনিয়াতে পাঠায়। তারপরেও তপস্যার গণ্ডি আমার পার হয়নি। এখনও আমি এই কালী দিঘির পাড়ে বসে দিনের পর দিন ওই সোনার কলসি পাওয়ার জন্য অপেক্ষা করে যাচ্ছিলাম। গোধূলি সন্ধ্যায় আমি পশ্চিমমুখী হয়ে দিঘির পূর্ব পাড়ে বসে পশ্চিম দিকে মুখ করে আমি তখন এই মন্ত্র পাঠ করতে থাকি, যেই মন্ত্র আমাকে হরিদাস পাল শিখিয়ে দিয়েছিল। এভাবে অনেকগুলো দিন কেটে গেল। আমার মেয়েটার বয়স তখন আনুমানিক প্রায় 1 বৎসরের কাছাকাছি। তখন পর্যন্ত কিন্তু আমার মেয়েটা মায়ের বুকের দুধ খেত। একদিন রাতের বেলায়, আনুমানিক রাতের সময় তখন প্রায় 1টা কি 2টার মতো বাজে, ওই সময়ের ভিতরে আমি ওখানে বসে বসে তপস্যা করতেছিলাম। ওখানে দিঘির পাড়ে বসে বসে তপস্যা করতেছিলাম। ওই মুহূর্তে হরিদাস পালের একেবারে ছোট নাতি, হরিদাস পালের একেবারে ছোট নাতি, ওই ছোট নাতিটা আমাদের এই দিঘির পাড়ে আসছিল। তো ছোট নাতিটা কিন্তু আবার খুব ডেয়ারিং ছিল। হরিদাস পালের সঙ্গে তার ছোট নাতিটার অনেক ভালো সম্পর্ক ছিল। হরিদাস পালের ছোট নাতি হলেও ও বয়সে আমার থেকে মোটামুটি বড়ই ছিল। তো একদিন মধ্যরাতে হঠাৎ করে ওর সঙ্গে আমার দিঘির পাড়ে দেখা। ও আমাকে বলল যে সবাই বলে আপনি রাত বিরাতে দিঘির পাড়ে বসে থাকেন, কেন বসে থাকেন? ঠিক যেমন করে আমাকে বহু আগে একবার হরিদাস পাল জিজ্ঞেস করেছিল, একইভাবে হরিদাস পালের নাতিও আমাকে এটা জিজ্ঞেস করতেছে। আমি তখন বললাম যে না, তেমন কিছুই না, এমনি বসে থাকি, ভালো লাগে না, মন খারাপ লাগতেছে তাই বসে আছি। আমি হরিদাস পালের নাতিরে কোনো কিছু বুঝতে দেইনি। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। এবার হলো কি, একদিন আমি চিন্তা করলাম আমি তো তারে আর স্বপ্নেও দেখি না এবং যেই যিনি এই কলসি পাহারা দেয় তিনি আমাকে যেটা বলেছেও সেটাও তো আমি আর দেখি না, আমি কি করব। আবারও সে রাতের বেলায় ওখানে থাকতে শুরু করলাম। দিঘির পাড়ে রাতের বেলায় ঘুমাইতেছি, সকালে উঠতেছি, বাড়ি আসতেছি, আবার দিঘির পাড়ে যাচ্ছি এবং সুন্দর সময় গিয়ে ওখানে তপস্যা করতেছি, সাধনা করতেছি, দিঘির পাড়ে ঘুমিয়ে যাচ্ছি। এদিক দিয়ে আমার বউ লক্ষ্মী রানী এবং আমার সন্তান সহ আমার পরিবারের বাকি মানুষগুলো সবাই মোটামুটি আমাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেল।
আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেল। তারা সবাই বলতেছে যে আমি এরকমটা কেন করতেছি, এবং বিশেষ করে আমার লক্ষ্মী রানী আমার উপরে খুব রাগ করেছে। আমি কেন তাকে রাতের বেলায় একা একা শুয়ে রাখি, তার সঙ্গে তার মেয়েটা আছে, আমি মেয়েটাকেও সময় দিই না, তাকেও সময় দিই না। প্রতি রাতে আমি সেখানে চলে যাই, সেখানে গিয়ে আমি তপস্যা করি, আমি আমার পরিবারের কোনো খোঁজ খবর নেই না। মোটামুটি লক্ষ্মী রানীও আমার উপরে খুব রাগান্বিত। লক্ষ্মী রানী একটা সময় রাগ করে আমাকে বলিয়ে বসলো যে আমি আর তোমার সংসার করব না, প্রয়োজনে আমি বান্দি দাসের কাজ করে মানুষের বাড়িতে গিয়ে ভাত খাবো, তারপরেও আমি তোমার সংসার করব না। কারণ যে রাতে প্রতি রাতে যদি আমাকে একা একাই ঘুমাইতে হয়, তাহলে আমি একা একাই থাকবো, আমার আর স্বামীর প্রয়োজন নাই। লক্ষ্মী রানী মূলত আমার উপরে খুব রাগ করে বসে, মানে অনেক রাগ করে বসে। আসলে রাগ করারই কথা। যাই হোক, এরকম করে করে অনেকগুলো রাত পরে আমি আবারও হঠাৎ করে সেই সুক্ষণের দেখা আবারও পাই। এক রাতে আমি আবারও সেই স্বপ্নটা দেখি। স্বপ্নটি এবার আমি খুব ভালোভাবেই দেখি। আমি ওই দিঘির পাড়ে শুয়ে আছি, আমি দেখতে পাই কলসির মুখে বসে ওই জিনিসটা, মানে ওই মেয়েটা, ওই মহিলাটা আবারও পানির নিচ থেকে উঠে সে আমাকে স্বাগতম জানায়, এবং সে বলে সে অত্যাধিক খুশি হয়েছে। আমাকে বলে আমি অত্যাধিক খুশি হয়েছি, তুমি আমার স্বপ্ন পূরণ করেছো, আমার বংশীয় কাউকে তুমি বিয়ে করেছো, এতে আমার তোমার উপরে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট, আমি তোমার উপরে খুশি। যাই হোক, আমি আমার জিনিসটা আমার বংশীয় মানুষের হাতে তুলে দিতে চাই। আমার সাথে থাকা জিনিসটা আমি আমার বংশীয় মানুষের হাতে তুলে দিতে চাই। সে আমাকে একটা দিনক্ষণের কথা বলে, অমুক তারিখ, অমুক চাঁদের, অমুক রাতের বেলায় আমি যাতে নৌকায় করে, কলা গাছের ভেলায় করে, ভেলায় নৌকায় আমরা বলতাম, কলা গাছের ভেলাতে নৌকা বানিয়ে সেই নৌকা চারপাশে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তার বংশীয় মানুষকে এই কলসি আনার জন্য পাঠাই। তার বংশীয় মানুষকে আমি যদি কলসি আনার জন্য পাঠাই, তাহলে তার বংশীয় মানুষ যাবে কলসির জন্য, এবং তার বংশীয় মানুষের হাতে সে কলসি তুলে দিবে, এবং আমি যেন তার এই শর্ত পূরণ করি, বা তার ওই বংশীয় মানুষ মানে আমার বউকে যাতে পাঠায়। যাই হোক, এরকম করে সে আমাকে স্বপ্নে দেখালো, এবং স্বপ্ন ভেঙে যাওয়ার পরে একইভাবে আমি সেদিনও দেখলাম যে দিঘির পানি প্রচণ্ড রকমের নাড়াচাড়া করছে। তার মানে আমার স্বপ্নে থাকা ওই জিনিসটা সত্যিই ছিল। ওই দিন বাড়িতে আসলাম, এবং সেদিন আমি মহা খুশি। লক্ষ্মী রানী, আমার মেয়ে, সবার সঙ্গে প্রচণ্ড রকমের আনন্দ করতেছি। আমি জানি আমার স্বপ্ন এবার পূরণ হয়েছে। এবার আমি লক্ষ্মী রানীকে যদি ওখানে পাঠাই, তবেই লক্ষ্মী রানীর হাতেই ওই স্বর্ণের কলসি তুলে দিবে তারই বংশধর। এতেই আমি কোটিপতি হয়ে যাব, আমি পেয়ে যাব সোনার কলস, যেটা আমার সারা জীবনের সাধনা ছিল। এই স্বপ্নটাই বুকে লালন করে আমি আস্তে আস্তে করে লক্ষ্মী রানীকে কীভাবে বুঝাবো, কীভাবে বললে কি আর লক্ষ্মী রানী আমার কথা শুনবে? যদি না শোনে, আমি বুঝালাম, বললাম, লক্ষ্মী রানী যদি আমার কথা না মানে, আমার কথা না শোনে, তাহলে আমি কি করব? এমন করে অনেকগুলো দিন কেটে গেল। যাওয়ার পরে সেই শুভক্ষণ কিন্তু চলে আসতেছে। একদিন রাতের বেলায় আমি লক্ষ্মী রানীকে খুব আদর করে বুঝিয়ে বললাম, লক্ষ্মী রানী, আমি তোমাকে একটা জিনিসের জন্য পাঠাবো, তুমি সেখানে যাবা, এবং গেলে আমাকে ওই জিনিস, তোমাকে এই জিনিসটা দিবি, তুমি আমার জন্য নিয়ে আসবা। লক্ষ্মী রানী আমাকে বলল, গ্রামের সবাই বলে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি পাগল হয়ে গেছেন, আপনার ব্রেনের সমস্যা দেখা দিয়েছে। এখন তো দেখি গ্রামের মানুষের কথাই সত্যি হয়ে গেল, কি বলছেন কি আপনি? আমি বললাম, লক্ষ্মী রানী, আমি তোমাকে বউ সাজাবো, আমি তোমাকে বউ সাজিয়ে আমি তোমাকে অমুক জায়গায় পাঠাবো, তুমি সেখানে যাবা, এবং সেখানে যাওয়ার পরে তুমি আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবা। আমি তোমাকে কলা গাছের ভেলায় নৌকা বানিয়ে আমার মেয়েটা সহ তোমাকে পাঠাবো, তোমরা দুজনেই আমি পাড়ে অপেক্ষা করব, তোমরা ঠিক মাঝখানের মধ্যে যাবা, মাঝখানের মধ্যে যাওয়ার পরে তোমাকে একজনে একটা জিনিস দেবে, একটা কলসি দিবে, তুমি সেই কলসিটা নিয়ে পাড়ে আসবা। লক্ষ্মী রানী শুনে আমার কথায় হাসতেছিল, আমাকে বলে, কি বলেন আপনি? আপনি তো পাগলের মতো কথা বলছেন, এগুলো কি আদৌ সত্যি, বাস্তব? আমি বললাম, হ্যাঁ, এটা একেবারেই সত্যি, তুমি আমার বউ, তুমি আমার এই কথাটা রাখো, এবং এটা আমার এক জীবনের সাধনা নয়, এটা আমার শত জনমের সাধনা। লক্ষ্মী রানী তখন আমাকে বলে, আমার সঙ্গে আপনিও চলেন, আমরা দুজনেই কলা গাছের ভেলাই করে দিঘির মাঝখান থেকে আপনার জন্য ওই সোনার কলসি নিয়ে আসবো। আমি বললাম, আমি যেতে পারবো না, আমাকে যেতে বলেনি, যেতে বলেছে তোমাকে আর তোমার মেয়েকে। লক্ষ্মী রানী আমতো আমতো করে একটা পর্যায়ে রাজি হলো। চলে আসলো সেই শুভক্ষণ। আমি কলা গাছ কাটতে শুরু করলাম। বড় বড় 3টা কলা গাছ কাটলাম। 3টা কলা গাছ দিয়ে
6টা ভেড় বানিয়ে আমি তখন কলা গাছের ভেলা বানালাম। আমি আশেপাশে থেকে ফুল সংরক্ষণ করলাম। দুপুরের পরে আমি ওই কলা গাছের নৌকাকে সাজাতে শুরু করলাম। আমাদের ওই কালাদিঘির পাড়ে মানুষজন খুব কমই ছিল ওই সময়টাতে। কেউই আসলে আমার ওই কলা গাছের ভেলা বানানোটা দেখেনি। বিকেল গড়িয়ে যখন প্রায় আসরের নামাজের পর হয়ে গেল, তখন আস্তে আস্তে করে দিঘির পাড়ে মানুষের আনাগোনা বাড়তে থাকে। তখন সবাই দেখতেছিল যে আমি দিঘির পানিতে কলার ভেরকা বানাচ্ছি। এক এক করে মানুষ আসতেছিল আমার কাছে। অনেকে জিজ্ঞেস করলো, সোনা মেয়ে কী হয়েছে, আপনি কলা গাছ দিয়ে কী বানাচ্ছেন? আমি কাউকে কোনো কিছুই বলতেছি না। একের পর এক আমি তখন কলা গাছ দিয়ে ভেরকা বানানো শেষ করলাম। একটা পর্যায়ে সেখানটাকে আমি সম্পূর্ণ করলে বেড়াটাকে ওখানে বেঁধে আমি চলে আসছি। বাড়িতে আসলাম, আমার বউকে সাজাইলাম, বাচ্চাকে সাজাইলাম। বউ আর বাচ্চাকে সাজিয়ে সেই শুভক্ষণের জন্য অপেক্ষা করছি। আজকে রাত্রেই আমি আর আমার বউকে পাঠাবো দিঘির মাঝখান থেকে আমার জন্য সোনার কলসি আনার জন্য। আমার বউ সাজলো, বাচ্চাটাও সাজলো। আমার বউ তারপরও হাসছে। সে আমাকে বলে, কি বলছেন কি আপনি? আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। ও পাগলের মতোই হাসাহাসি করতেছিল। গভীর রাতে আমি তখন বউ আর বাচ্চাকে নিয়ে রওনা দিলাম দিঘির পাড়ে। আমার মেয়েটা তখনও ঘুমায়নি, মায়ের কোলে ফুটফুটেভাবে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। হাসাহাসি করতেছিলাম হাস্যোজ্জ্বল মুখে। আমি তখন দিঘির পাড় পর্যন্ত গেলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, পুরো পাড়া ঘুমিয়ে গেছে, কেউই জেগে নেই। জোনাকি পোকাগুলো অন্ধকারের মাঝে পায়চারি করছে। একটা পর্যায়ে আমি তখন কলার ভেরকায় আমার বউকে উঠিয়ে দিলাম। কলার ভেরকা আমার বউকে উঠানোর পরে আমার বউ আমার দিকে ফিরে তাকিয়ে আছে। আমাকে বলে, আমার ভয় লাগছে। আমি বললাম, তুমি ভয় পেও না, বইটা হাতে তুমি আস্তে আস্তে করে দিঘির মাঝখানে যাও। ও বলে, দিঘির মাঝখানে কি আমাকে কি দিবে? আমি বললাম, তুমি দিঘির মাঝখানে যাও, দিঘির মাঝখানে গেলেই দেখবা তোমার হাতে এটা দিবে, আর এটা দিলেই তুমি আমার জন্য নিয়ে আসবা। এটা বলা মাত্রই আমার বউ তখন আস্তে আস্তে করে দিঘির পাড়ে দিঘিতে আপনার কলার ভেলার উপরে বসলো এবং বইটা হাতে আস্তে আস্তে করে সে এই নীরব পানি দিয়ে দিঘির মাঝখানের দিকে যাচ্ছিল। আমাদের ওই দিঘিটা বিশাল বিশাল বড় ছিল। এখন হয়তো ঠিক আগের মতো নাই, কিন্তু ওই সময়তে দিঘির এক পার থেকে অন্য পার দেখা যাইত না, এতটাই দূরত্ব, এতটাই বড় ছিল। এবার আমার বউ কলা গাছের ভেলায় চড়ে আস্তে আস্তে করে দিঘির মাঝখানের দিকে যাচ্ছে। দিঘির ঠিক মাঝখান বরাবর যাওয়ার আগ মুহূর্তেই হঠাৎ করে আমাকে পিছন থেকে কে জানি ডাক দিয়ে বসলো। আমাকে পিছন থেকে যখনই ডাক দিল, আমি পিছনের দিকে ফিরে তাকালাম। তাকিয়ে দেখি হরিদাস পালের নাতি, যে নাতির কথা আমি আপনাকে একটু আগেও বলেছিলাম, হরিদাস পালের নাতি। আমি ওকে দেখে খুব ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, এত রাতের বেলা ওই জায়গায় কেন? ও আমাকে বলে, কি করেন এখানে? আমি বললাম, আমি এখানে যাই করি, কিন্তু এত রাতের বেলায় তুমি এখানে কি করছো? ও আমাকে বলে, আমি কিছুই করছি না, আপনি এখানে কি করছেন? আমি বললাম, আমি কিছুই করি না, তুমি এখানে কেন আসছো? কথাবার্তা বলা মাত্রই হরিদাস পালের নাতি তখন আমার কপালের মধ্যে হলুদ আকৃতির, হলুদের মতো কিছু একটা হবে, আমার কপালে লাগিয়ে দিল। হলুদ আকৃতির কিছু একটা আমার কপালে লাগিয়ে দেওয়া মাত্রই আমি সেই জায়গার ভিতরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার আর কোনো কিছুই মনে নেই। আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে যাই এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে আসি, তখন আমি দেখতে পাই যে আমি দিঘির পাড়ে পড়ে আছি। তখন একেবারে কুটকুটে অন্ধকার পড়িয়ে কিছুটা আলো আসছে। আমার তখন জ্ঞান ফিরে এসেছে, তখন সকালবেলা। আমি তখন লাফ দিয়ে উঠলাম। উঠে দিঘির দিকে তাকিয়ে দেখলাম আমার কলার ভেলাও নেই, আমি যেই ভেলা বানিয়েছি ওই ভেলাও নেই, আমার বউ আমার বাচ্চা কেউই সেখানে নেই। আমি এখান থেকে লাফ দিয়ে উঠলাম। উঠে আমি তখন চারদিকে দেখতেছি, চিৎকার করতেছি, কাউকে দেখতে পাই না। আমি দৌড়াতে শুরু করলাম হরিদাস পালের বাড়ির দিকে। হরিদাস পালের বাড়িতে গিয়ে আমি হরিদাস পালের নাতিকে তখন ডাকতে শুরু করলাম। হরিদাস পালের নাতি তখন ঘুম থেকে উঠে আসলো, চোখ তখন ডলতেছিল। আমারে বলে, কি হয়েছে? আমি বললাম, আমার বউ আমার বাচ্চা কোথায়? হরিদাস পালের নাতি বলে, আপনার বউ বাচ্চা আমি কি করে জানবো? এই সকালবেলা আপনি আপনার বউ বাচ্চার খবর আমার কাছে নিতে আসছেন? আমি বললাম, দেখো, তুমি উল্টাপাল্টা বলো না। গতকালকে রাতে তুমি আমার মাথার মধ্যে কি জানি দিয়ে দিয়েছো, আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। আমার বউ বাচ্চা কলার ভেলাই করে গিয়েছিল দিঘির মাঝখানে, সেখান থেকে আমার বউ আর বাচ্চা ফিরে নেই। ও আমাকে বলে, গ্রামের লোকজনে বলে আপনি পাগল হয়ে গেছেন। আজকে আসলেই দেখলাম আপনি সত্যিই পাগল হয়ে গেছেন। আমি কাউকে বুঝাইতে পারলাম না যে আমার বউ আর বাচ্চাকে আমি খুঁজে পাচ্ছি না।
হরিদাস পালের বাড়ি থেকে আমি দৌড়িয়ে তখন দিঘির পাড়ে আসলাম। ডাকতে শুরু করলাম লক্ষ্মী রানীকে, আমার মেয়ে মরিয়মকে। লক্ষ্মী রানী আর মরিয়মকে আমি আর খুঁজে পাচ্ছি না। নেই কলার ভেলা, নেই আমার বউ, নেই আমার বাচ্চা। আমি দৌড় দিয়ে দিঘির পানিতে নেমে গেলাম। সাঁতরাতে দিঘির মাঝখান পর্যন্ত গেলাম। নদীর মাঝখানে আমি তখন ডুবাতে শুরু করলাম। আমি ডুব দিচ্ছি, নিচে নামছি, আমার বউ আর বাচ্চাকে খুঁজছি, কিন্তু আমি কোথাও আর আমার বউ আর সন্তানকে খুঁজে পাচ্ছি না। সময়ের পরিবর্তে আমি শুধু সাঁতার দিয়েই যাচ্ছি। ডুব দিচ্ছি, উঠতেছি, ডুব দিচ্ছি, উঠতেছি। দিনের পর দিন আমি এই সাঁতার দিয়েই কাটাচ্ছি, কিন্তু আমার বউ আর বাচ্চাকে আমি আর খুঁজে পাচ্ছি না। একটা সময় সবাই বলাবলি করতে শুরু করলো যে সোনা মিয়া পাগল হয়ে গেছে। আমি কাউকে বোঝাতে পারলাম না আমি পাগল হইনি, আমি আমার স্ত্রী সন্তানকে খুঁজছি। সবাই আমাকে বলে সোনা মিয়া পাগল হয়ে গেছে। একটা সময় দিঘির পাড়ে মানুষ দাঁড়িয়ে আমাকে ঢিল মারতে থাকতো, আমাকে ঢিল আঘাত করতো। আমি সবাইকে বলতাম আমি পাগল হইনি, কিন্তু কেউ আমার কথা শোনেনি। একইভাবে আমার উপরে ঢিল ছুঁড়েই গেল। দিনে দিনে আমি আস্তে আস্তে করে মরতে বসলাম। দিঘির ওই মাঝখানে আমি শুধু সাঁতার দিই। এখন ওই দিঘিতে আমি সাঁতার দিয়েই কাটাচ্ছি। জানি না কখনো আমার স্ত্রীর সন্তানকে আমি খুঁজে পাবো কি না। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে সোনা মিয়ার জীবনের গল্পটা শোনার জন্য। গল্পটা আসলে এখানেই শেষ হয়ে যায়নি, গল্পটার আরও কিছু বাকি আছে, তবে তার সোনা মিয়া বলতে পারিনি, কারণ এই সোনা মিয়া মারা গিয়েছেন। গল্পটা সেই গ্রামেরই একজন ভাই মোসাদ্দেক ইসলাম সুজন, তার কাছ থেকে গল্পটা পাওয়া, এবং তিনি হচ্ছে সোনা মিয়ার পরিবারেরই কোনো একজন সদস্য, সোনা মিয়ার বংশেরই একজন মানুষ, এবং সেই আমাকে মূলত এই সোনা মিয়ার গল্পটা বলেছে, এবং এই গল্পটা তারা সোনা মিয়ার কাছ থেকেই শুনেছে। সবাই যদিও সোনা মিয়াকে পাগল বলতো, সোনা মিয়া ডুব দিত উঠতো দিঘির পানিতে, সবাই বলতো সোনা মিয়া পাগল হয়ে গেছে, কিন্তু তারপরেও সোনা মিয়া অনেক মানুষের কাছে তার এই করুণ কাহিনীর কথা বলে গিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে হরিদাস পালের যেই নাতির কথা সোনা মিয়া বলে গেল, যে মধ্যরাতে হরিদাস পালের নাতি এসে তার কপালে কি জানি লাগিয়ে দিয়ে যায়, সেই হরিদাস পালের নাতিরাই আজকে সেই এলাকার রাজা। এবং সোনা মিয়া পাগল হয়ে যাওয়ার পরে হরিদাস পালের নাতি রাতারাতি অনেক সম্পত্তির মালিক হয়ে যায়, এবং বলতে গেলে হরিদাস পালের সেই নাতিও এখন বেঁচে নেই, কিন্তু সেই জায়গার মধ্যে হরিদাস পালের বংশধরেরা আজ কোটি কোটি সয় সম্পত্তি বা টাকা পয়সার মালিক। গ্রামের অনেকের মনে এই প্রশ্ন, হঠাৎ করে হরিদাস পালের নাতি এত টাকা পয়সা কোত্থেকে পেল? হঠাৎ করে লক্ষ্মী রানী আর তার মেয়ে মরিয়ম কোথায় হারিয়ে গেল? কেনই বা সোনা মিয়া আজও ওই দিঘিতে সাঁতার দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর একটাই এসে দাঁড়ায়, হয়তো হরিদাস পালের নাতি কিছু একটা করেছিল। গল্পটা আজ থেকে প্রায় বহু বছর আগের, সে সময়ের আইন কারণ হয়তো এতটা উন্নত ছিল না, যার কারণে এই জিনিসগুলো জাস্টিফাই করা হয়নি। হারিয়ে গেল হরিদাস পাল, চলে গেল লক্ষ্মী রানী, চলে গেল তার মেয়ে মরিয়ম, রাতারাতি শিল্পপতি কোটিপতি হয়ে গেল হরিদাস পালের পরিবার। জানি না কি ঘটেছে, তা আল্লাহ তাআলাই ভালো জানে। এটা শুধুমাত্র একটা গল্পই ছিল, যিনি আমাকে পাঠিয়েছে আমি তার কাছ থেকে এইভাবেই শুনেছিলাম, এবং আমি গল্প মনে করেই আপনাদের কাছে শুনিয়েছি, কারণ আমি ওই জায়গায় যাইনি, সেটা জাস্টিফাই করিনি। সুতরাং আমি চেষ্টা করেছি এই গল্প থেকে কিছু একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করবেন, মরে যাবেন, এটাই তার জ্বলন্ত প্রমাণ। এই গল্প থেকে শুধু এই শিক্ষাটা পেলেই আপনার পুরোটা গল্প শোনা সার্থক, আর আমার গল্প বলাটাই সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।